হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আমি আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা আমি দেখছি। তোমরা ততক্ষণে আস্তে আস্তে জয়েন করো। আজকে সারাটা দিন আমার খুব ঝড় গেছে, খুব অল্প সময় আমি ভালো গেছিলাম বলতে পারো। সেই কারণে আমি কতটুকু আমি যে কারণে লাইভে এতদিন এলাম না, যে আমি আমার লাইভে আমার সবটুকু আমি ভালো দেব, আমি কতটুকু আমি সবাইকে আমি আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা আমি দেখছি। কতটুকু দিতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব যতক্ষণ পারবো লাইভটা ভালো করে করার চেষ্টা করব। এটাই তো আমার চেষ্টা থাকে। হ্যালো তনু, আচ্ছা তুমি এত সুন্দর দেখতে, তুমি চাঁদের মতন দেখতে, তাহলে তুমি কেন অমাবস্যার ডিপি লাগিয়ে রাখো? হ্যালো সোনালিদি, কতদিন পর। আমি আসলে আমি এটা বুঝতে পেরেছি যে আমি বোধহয় খুব ভালো থাকাটা আমার বোধহয় মানে হচ্ছে না। আমি ভাবলাম যে আমার একটু মন মেজাজ ভালো হোক। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ গো, কতদিন পর। হ্যালো গীতাদি। তো আমার সাউন্ড শোনা যাচ্ছে বলো সব কিছু? হ্যাঁ, পিকচার তো ক্লিয়ার আছে, আমি দেখতে পাচ্ছি। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা? সাউন্ডটা শুনলাম, ভালো আছে। তো ভাবলাম লাইভে আমার দেওয়ার ক্ষমতাটা এখন হয়তো হচ্ছে না, সেই কারণে কিছুদিন লাইভ টাইম করিনি। হ্যালো নন্দিতা। কিন্তু না, লাইভ করছি, আবার শুরু করলাম। এবং একটু ক্লিয়ার আছে কিনা আমাকে জানাও। গুড ইভিনিং গীতাদি, আমাকে ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আচ্ছা, থ্যাংক ইউ গীতাদি, থ্যাংক ইউ সোনালিদি। আমি আর বেশি দেরি করব না। আমি ভেবেছিলাম যে টপিকটা বলবো, সেই টপিকটা আমার দুদিনের যে অভিজ্ঞতা সেটা আমাকে চেঞ্জ করে দিয়েছে। মানে আমি সেটা পরের দিন বলবো, বরঞ্চ যেটা বলবো ভেবেছিলাম। এবার আমরা যারা লাইভ করি তারা যখন নিজেদের জীবনের ঘটনা বারংবার বলি, তখন প্রত্যেকের একটা স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে যে তোমাদের জীবনেই কি এত কিছু ঘটে? মানে স্টোরি লেখারও একটা সীমা আছে, কল্পনা শক্তিরও একটা লিমিট থাকা প্রয়োজন। তাদের উত্তরে একটাই কথা বলবো, এটাকে বিশ্বাস করতে বলছি না। এটাকে এন্টারটেনমেন্ট পারপাস বা এটাকে গল্পের হিসেবে আপনারা নিতে পারেন। তারপরও যদি আপনাদের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে এটুকুই বলবো যে আমাদের জীবনে যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নাই হয়ে থাকে, বা আমাদের চেনাজোনার সঙ্গে যদি আমরা এই সবগুলো শেয়ারিং নাই বা করে থাকি, এবং শেয়ার তখনই মানুষ করে, শুনতে তখনই মানুষ চায় যখন সে বিশ্বাস করে, তাহলে আজ আমরা এই লাইভ করছি কেন? আমরা যখন লাইভ করছি যে ব্যাপারটা নিয়ে, তখন সে জিনিসটাকে, আমি বলছি না যে হানাটেলস কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রমোট করে, কিন্তু আমাদের জীবনে যে অভিজ্ঞতাগুলো আমরা ব্যাখ্যা খুঁজে পাই না, হয়তো সেই ব্যাখ্যাগুলোই আমরা অনেকের সাথে খুঁজে পাওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ তনু। আজকে একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে শুরু করি। আমার যে দেশি গার্ল চাঁদনি, তার পায়ে একটা ফ্র্যাকচার মতো হয়েছে। সেই কারণে মানে ওকে ছাদে খুব শীতের সময় রাখা হয়েছিল, এবং মানে কিছুক্ষণের জন্য। এবং মার যে আয়া, আমার মা তো পুরো বিছানাগত, প্রায় মানে একটু উঠতে পারেই যা। তো আয়া ভুল করে গ্রিলের দরজাটা একদম পুরো গ্রিলের দরজাটা মানে একটু বন্ধ ভেজিয়ে দিয়েছে। আর ওর যে কেন এটা পালানোর ইচ্ছা হলো আমি জানি না। ছোট্ট গ্রিলের দরজা, চাঁদনির কাছে কিন্তু ওটা কিছুই না ওই টাকা টপকানোর। কিন্তু ওর এই স্টেরিলাইজেশনের পর, অপারেশনের পর, ইউট্রাস বাদ দেওয়ার পর ও আর পারে না।
সেইটা কি করে পায়ে আটকে গিয়ে গ্রিলের দরজায় কি করে পা ঢুকে গিয়ে তখন আমি নিচে ছিলাম, মানে আমার হাজব্যান্ড এসছে চেম্বার থেকে, রবিবার ছিল, আমি খেতে দিচ্ছিলাম এবং আমি নিচে ছিলাম, আমি বহুত সারা চিৎকারের আওয়াজ পাই। আমার হাজব্যান্ড বলে যে এটা ও চাঁদ, আমি চাঁদনি, তারপরে চাঁদনি না, কিন্তু আমি বললাম না এটা চাঁদনি বলে আমি চিৎকার করতে শুরু করি এবং দেখি ওর পাটা আটকে গেছে। তারপর একটা ফ্র্যাকচার মতো, ডাক্তার যদিও এসে বললো যে না ফ্র্যাকচার হয়নি, কিন্তু কিছু তো একটা হয়েছে, কারণ ওরা দেশি, বিশেষ করে ওরা প্রচন্ড, ওরা চার পেয়ে, ওরা প্রচন্ড শক্ত, ও তারপর থেকে নর্মাল ভাবে হাঁটা চলা করছে না এবং প্রচন্ড শীতে কাহিল। আমি ওকে নিয়ে নিচেই আছি। তো পরশুদিন রাত্রিবেলায় আমার সঙ্গে একটা অদ্ভুত ইনসিডেন্ট হয়, মানে ভেরি রিসেন্ট, এবং সেটাই বলি। পরশুদিন রাত্রিবেলায় আমার আজ কদিন ধরেই আমার প্রচন্ড মন খারাপ করছে। মন খারাপ করাটা কোনো নতুন কথা না, বাবার কথা মনে করে কান্না কাটি করাটাও নতুন কিছু নয়। তাই আমি আজকাল নতুন একটা উপায় বের করেছি, আমি রাত্রিবেলা হলে গান করতে বসি। তো সেদিনও গান করতে বসলাম, কিন্তু গান করতে বসায় একটা কোনো বাধা পড়লো, এবং নিচে যেহেতু আমি পুরো একা থাকি, একা বলবো না, চাঁদনি থাকে সঙ্গে, কিন্তু ওই নিচের প্রান্তটা পুরো একা। তো সেই কারণে আমার শোয়ার পর অনেক সময় মনে হয় যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কারণ আমি খুব একটা বেশি লাইটে শুই না, মানে এইরকম লাইট জ্বালিয়ে আমি শুতে পারবো না। তো আর তার মধ্যে আমার আবার প্যারানর্মাল স্টোরি শুনিয়ে ঘুমানোর অভ্যেস, যদিও কদিন ধরে খুব ভালোবাসার মরশুম চলছিল, লাভ স্টোরি শুনছিলাম, কিন্তু পরশুদিন আবার ব্যাক টু প্যাভিলিয়ন আমি একটা ভয়েরই ঘটনা শুনছিলাম। এইবার শোনার আগে, শুরু করার আগেই, ঠিক রাত 11টা যখন বাজছে, গানটা করা হলো না, একজন ফোন করলো, আমার গানটাই বাঁধা পড়লো, গানটা হলো না করা। আমি হঠাৎ করে একটা ওই ফ্যানটা, কোল্ড ড্রিঙ্কসের বোতল বা কোনো রকম একটা তেলের, যে ফরচুন তেলের একটা যে জার, মানে ওই কন্টেনারগুলো, ওগুলোকে যদি খ্যাস 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 করে ঘষে তাহলে যে আওয়াজটা হয়, সে আওয়াজটা সমানে হচ্ছে। তো আমি মনে করলাম যে আমি এবং চাঁদনি কিন্তু ঘুমিয়েছিল, চাঁদনি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, চাঁদনি তাড়াতাড়ি করে উঠে একদম কান টানগুলো খাড়া করে যে কি হয়েছে, তা আমি বললাম দাঁড়া আমি দেখছি, কারণ আমার ঘরে স্পেস বলতে মানে খাটের তলাটা, এটা ওটা, ওই খাটটা যেহেতু বক্স খাট না, সেহেতু খাটের তলায় হতেই পারে। তো আমি খাটের তলা খুঁজলাম, কিন্তু কোন রকম পেলাম না। তো আমি বললাম যে পাচ্ছি না, কারণ ইঁদুরের প্রচন্ড উৎপাত আমাদের বাড়িতে, কারণ ইঁদুরের কোনো রকম বিষ দিতে পারি না, যেহেতু আমার চার পেয়েরা থাকে বলে। তো সেটা তো মিটে গেল, আমি কোনো মতেই সেই বোতলের সন্ধান করতে পারলাম না। এবার আমি না ঘুমিয়ে গেছি, রাত 1টার দিকে অদ্ভুত একটা আওয়াজ, মানে ইঁদুরের আওয়াজই, আমি এখনো তোমাদের বলছি ইঁদুরের আওয়াজই, কিন্তু অদ্ভুত ধরনের একটা আওয়াজ, এতটাই আওয়াজ যে আমি চমকে উঠলাম। চমকে ওঠার পর দেখলাম চাঁদনি কিন্তু ঘুমোচ্ছে, এবং আমার সব থেকে যেটা অদ্ভুত লাগলো, যে আমি যে পোর্শন থেকে আওয়াজটা ভাবছিলাম, যে একটা অনেক বড় একটা ট্রাঙ্ক আছে ওই ঘরে, সেটা খুব বেশি বছর পুরনো তা বলবো না, 14-15 বছর আগেকার হয়তো ট্রাঙ্ক, 2,000-2,500 টাকা দিয়ে কিনেছিলাম, বিশাল ট্রাঙ্ক। সেই ট্রাঙ্কটার একটা কোনো একটা জায়গা থেকে ইঁদুরের আওয়াজ আসছে। আমি যখন উঠে বসলাম তখন আমি কিছুতেই বুঝতে পারলাম না যে আওয়াজটা কোন ডাইরেকশন থেকে আসছে। মানে ট্রাঙ্কটা যদি হয় তাহলে আমার ঠিক পাশেই আমি ট্রাঙ্কটাকে রেখেছি চাদর ঢাকা দিয়ে, যেদিন ওই ঘর থেকে লাইভ করবো সেদিন তোমাদের দেখাবো, কারণ ওখানে তাহলে আমি কি হয়, ওষুধ, আমার জলের বোতল, আমার কসমেটিক্স, আমার মানে প্রচুর জায়গা আছে উপরে, একটাকে টেবিল হিসাবে ব্যবহার করা যায়, মোবাইল, আমি কিছুই পেলাম না। অনেকক্ষণ ধরে ছটপট করে তখন এদিকে প্রচন্ড ঘুম পাচ্ছে, আমার এতটা ইউজুয়ালি ঘুম পায় না, আমার ঘুম
ভীষণ পাতলা, এবং আমাকে ঘুমের জন্য আমাকে ওষুধ নিতে হয়। আমি নর্মালভাবে আমি ঘুম হয় না আমার। আমি যদি একদম মেডিসিন ছাড়া ঘুমোই, সেটা যে কোনো ধরনের একটা ওষুধ আমাকে নিতেই হবে, তা নাহলে কিন্তু আমি ঘুমোতে পারবো না। তো আমার এতই ঘুম পাচ্ছে, হ্যালো কল্পনা, তো আমি না কিছুতেই বুঝতে পারলাম না যে আমার কেন এত ঘুম পাচ্ছে, কেন ডাইরেকশনটা বুঝতে পারছি না। আওয়াজটা দক্ষিণ দিক থেকে আসুক, পূর্ব দিক থেকেই আসুক, পশ্চিম দিক থেকেই আসুক, আওয়াজটা তো বুঝতে পারবো। তখন আমার মনে হচ্ছে সারাউন্ডিং কিছু একটা হচ্ছে, গোটা ঘরে একটা সেই ডলবি সাউন্ডের মতো হচ্ছে। তা আমি কি করলাম, এখানে রীতিমতো বলবো না, তবে এখানে আমার তুলনায় বেশ ঠান্ডাই আছে, মানে আমি ঠান্ডায় আমি বেশ কাহিল হই। যার জন্য আমি ডিসেম্বরটাও জানুয়ারিটা লাইভ করিনি, এই কারণে, কারণ আমার মনে হয়েছিল যে আমি শীতে সুস্থ থাকি না। আমি ঠিক লাইভ করে আমি আমার সব মানে আমি এনজয় করবো না, আমি নিজেও এনজয় করবো না, এবং নিজে যদি কাজটাকে এনজয় না করি তাহলে তোমাদেরকে কি আনন্দ দেবো। তো আমি যাই হোক, আমি ফ্যান চালিয়ে দিলাম, কারণ ফ্যানের আওয়াজে অনেক আওয়াজটা ঢাকা পড়ে যায়, মানে আমাকে তখন যেন তেন প্রকারে ঘুমোতেই হবে। ঘুমানোর পর আবার সেম আওয়াজ, একটা অদ্ভুত ধরনের আওয়াজ, এবং আমি যখন উঠতে গেলাম তখন বাজছে 1:45 এরকম বাজছে। তারপরে আমি আবার ঘুমিয়ে গেছি। তার মধ্যে আমি ওয়াশরুমে গেছি, জল খেয়েছি। আমি বারবারই মনে করছি আজকে রাতটা চলে যাক, কালকে সকালে উঠে ভালো করে, এবং সেদিনই বাড়িতে মিস্ত্রি লেগেছে একদম অনেকদিন পর দেখা। আমি জানি তুমি দিল্লি থেকে দেখো, তুমি দূর থেকে দেখো এটা জানি। হ্যালো ইন্দ্রাণী, খুব ভালো লাগছে আজকে লাইভে অনেকজনকে একসঙ্গে দেখে, কারণ আমরা একত্রিত হতে পেরেছি। আমার মানে বহুদিন পর খুব ভালো লাগছে। আরো ভালো লাগতো যদি আমার দুপুরটা একটু ভালো কাটতো। দুপুরটা আজকে কোনো একটা কারণে আমার ভালো কাটেনি। একটা ফোনে একটা এমন মিসআন্ডারস্ট্যান্ডিং কারোর সঙ্গে হচ্ছিল যে যেটা আমাকে খুব ডিস্টার্ব এখনো আমি আছি। তো যাই হোক, একটা বিয়ে বাড়ি থেকে আসার পর মনটা খারাপ হয়ে গেল, তা নাহলে লাইফটা হয়তো আমি আরো এনজয় করে করতাম। চেষ্টা করব যে কাজের সময় সেই জিনিসটাকে দূরে রাখার, কারণ কাজের সময় ভীষণভাবে টেনশনগুলোকে দূরে রাখা দরকার। যে কাজটা যখন করছি সেদিকে তখন ফোকাসড হওয়া দরকার আমি মনে করি। তো যাই হোক, আমি আবার শুয়ে পড়লাম। এইবার 2:30-এর দিকে, ঠিক 2:30, তখন কাঁটায় কাঁটায় 2:30, আমি যখন উঠতে যাব আওয়াজে, তখন আমার মনে হলো যে আমার সঙ্গী দেখো, এই দেখো আমার লাইভের সঙ্গী গোল্ডু, হাই করে দাও, হাই করে দাও, দেখো সব এরা চুপচাপ লাইভ শুনছে। হ্যাঁ, তো যখন আমি উঠতে গেলাম তখন আমি দেখলাম অলরেডি আমার স্লিপ প্যারালিসিস শুরু হয়ে গেছে। স্লিপ প্যারালিসিস কি সেটা নতুন করে এখন আর বোঝাবো না। স্লিপ প্যারালিসিস যারা জানো তারা জানো যে একটা অদ্ভুত একটা স্টেট অফ কি বলবো, স্লিপিং একটা মানে মানে না ঘুমোনো না জাগা, অদ্ভুত একটা সিচুয়েশন, যে তোমার কনসাসনেস থাকছে কিন্তু তুমি হাত পা নাড়াতে পারছো না, যেটা সোজা বাংলা ভাষায় বোবাই ধরা বলে। বোবাই ধরা ব্যাপারটা না, মানে বোবাই ধরা এই কারণে বলে আমরা জোরে কথা বলতে পারি না। একটা অদ্ভুত ধরনের একটা সিচুয়েশন, অদ্ভুত ধরনের একটা স্টেট অফ মাইন্ড, একটা স্টেট অফ স্লিপিং পজিশন, বা একটা আমাদের যে একটা অ্যাক্টিভিটি সেটা বলতে পারো, যে আমরা বডি মুভমেন্ট করতে পারি না। এবং প্যারালিসিস হলে আমরা যেমন বডি মুভমেন্ট করতে পারি না, আমার মনে হয় এটা ওয়ান টাইপ অফ কোমা টাইপের লাগে। তাকাতে পারি না, অথচ হাফ তাকাতে পারি, কোন ঘরে আছি, একা আছি কিনা, কার সঙ্গে ঘুমাচ্ছি সব বুঝতে পারি, কিন্তু বুঝতে পারবো মানে মনে হবে আমার, তখন আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমি তলিয়ে যাচ্ছি আস্তে আস্তে, অথচ আমি বুঝতে পারি। এটা সাধারণত আমার কাছে কোনো আত্মা বা এন্টিটি এলে এটা হয়। আমি তখন একটা খুব নিজেকে ফোর্স করলে মানুষ তখন উঠতে পারে। আমি অত্যন্ত ভাবে, মানে বেশি এটাকে নিয়ে নাড়াঘাটা না করে, শুভ সন্ধ্যা, বেশি নাড়াঘাটা না করে আমি তাড়াতাড়ি করে আমি কোনো রকমের জোর করে যখন উঠতে যাব,
সেই দিন যে জিনিসটা হয়েছে সেটা আমার কোনোদিনই হয়নি। আমার কানে কানে ফিস ফিস কথা আমি অনেক সময় শুনেছি। আমাকে ছেলের গলা করে, আমাকে আমার হাজব্যান্ডের গলা করে কেউ কথা বলেছে। আমাকে, হ্যালো প্রিয়াঙ্কা, আমাকে কেউ পাশের বাড়ির একটা মেয়ের, বাচ্চা মেয়ের গলা করে ডেকেছে, বা কোনো আগাম খারাপ সংবাদ আমাকে কানের কাছে দিয়ে গেছে আমার কাজের লোকের গলা করে, বা অন্য একটা ছেলের গলা করে, তাও হতে পারে অচেনা গলা। কিন্তু ওই যে মাইন্ড গেম বলে না, যে অনেক সময় দেখবে মোবাইলে বিভিন্ন জায়গায় আসে যে তোমার কাছ থেকেও এত দূরে আছে, তুমি কি চাও যে ও তোমাকে মনে করুক? তুমি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলে তুমি এই টেলিপ্যাথির মাধ্যমে তোমার কথাটাকে পৌঁছে দিতে পারবে। এটা কিন্তু আমি জানি না তোমরা দেখেছো কি না, এটা কিন্তু আমরা অনেক সময় দেখি। কিন্তু সেটা অ্যাপ্লাই করতে গেলে সেটা যে ধরনের আমাদের মাইন্ডের প্রতি কন্ট্রোল চাই, এবং নিজের মাইন্ডের প্রতি এবং অন্যের মাইন্ডের প্রতি, এবং সব কিছুই হচ্ছে আমাদের এই জায়গাটা, যেটা আমাদের সব কিছু যখন আমরা এইখানে কন্ট্রোল করতে পারি, তখনই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভাইবস, বা এক জায়গা থেকে এক জায়গায় আমরা ইমোশনটা আমরা পৌঁছতে পারি। সেই ক্ষমতা আমার নেই। অন্তত আমি খুব সাধারণ। আমার ঠিক মনে হলো কেউ আমাকে বলছে, যেটা আমার কোনোদিনই হয় না, এবং এটা আমার কোনো রকম হ্যালুসিনেশন না, কোনো রকম আমার ইলিউশন বলবো না, হ্যালুসিনেশন না, বা কিছু আমার নয় যে আমি শুনতে ভুল করছি, দেখতে ভুল করছি, বুঝতে ভুল করছি, কিচ্ছু না। কেউ আমাকে এটা বলছে, ধরে নে যদি তুই তাকিয়ে দেখিস তোর মুখের সামনে কেউ এমনি করে তাকিয়ে আছে, তোরই মতন দেখতে একটা ফেস, তোর কেমন লাগবে? এই যে কথাটা, মানে আমি এখনো তোমাদের পোস্টটা দেখাচ্ছি, যে আমার ঠিক সেই মুহূর্তে মনে হয়েছিল যে আমাকে কেউ বলছে যে আমি ওই যে জোর করে পুশ করে নিজেকে উঠছি, মানে ওই স্লিপ প্যারালিসিস থেকে আমি জাগছি। জাগার পর ধরো আমি একদম প্রথম তাকিয়ে দেখলাম আমার মুখের সামনে কেউ আমাকে একটা মেসেজ যেন দিল, আমি এমনি করে আমার ঠিক মুখটাই আমি একদম এইভাবে ফেস টু ফেস দেখতে পাচ্ছি। তাহলে আমার কি হবে? বিশ্বাস করো, যখন আমার কাছে এই জিনিসটা মনে হলো, আমি তো ভীষণভাবে পুশ করে নিজেকে উঠলাম। আমি আর একটা সেকেন্ডও রিস্ক নিলাম না। আমি, তুমি যদি বাইরে থাকো চলে এসো। তো আমি একদম রিস্ক নিলাম না। আমি কি করলাম, আমি 2:30 ঠিক তখন বাচ্চা 2:30, যখন আমি তাকালাম ঘড়ির দিকে, আমি কি করলাম, বাথরুমে গেলাম। বাথরুমে যাওয়ার পর চোখে মুখে জল দিলাম, কারণ তখন আমার শরীর রীতিমতো, হ্যাঁ একদম মানে ও মাই গডই ব্যাপার। কারণ আমি বলছি মানে কথার মধ্যে কোনো মিথ্যে নেই, এবং কোনো আমার বুঝতে ভুল নেই, কারণ আমি জিনিসগুলো নিয়ে এত বছর ধরে নাড়াচাড়া করছি, এত বছর ধরে ফেস করছি, যে আমার এখানে বুঝতে কোনো ভুল নেই, আমি ব্যাপারে শিওর। তো আমি বাথরুমে গেলাম, বাথরুম থেকে এসে একটা যে মোবাইলটায় আমার কলিং, শুধু ফোন আসে, যে নাম্বারটা সবাই জানে, সেই নাম্বারটা, যেহেতু আমার ছেলে দূরে থাকে, সেই নাম্বারটা নিয়ে, আর একটা বোধহয় জলের বোতল আমি নিয়ে সোজা ওই 3তলা থেকে একতলা থেকে 3তলা যখন আমি আসছি, বিশ্বাস করো আমার খুব ভয় করছিল। মানে আমার যেন মনে হচ্ছে আমি ওইটুকু রাস্তা কি করে ক্রস করব, এবং তখন আমার কাছে চাঁদনি আছে, যেহেতু ঘরে একটা চার পেয়ে, তার দায়িত্ব, তাকে গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে ও যেন বুঝতে না পারে যে আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ওকে আমি অতক্ষণ ধরে ছেড়ে রাত্রিবেলায় চলে আসি না। ওকে বিছানায়, ও যেমন বালিশে শুয়ে থাকলো, আমি ওকে গায়ে ধাক্কাটা দিয়ে আমি আস্তে করে বেরিয়ে এইখানে এসে যখন এই বিছানাটা এসে যখন আমি এসে ডাকলাম আমার হাজব্যান্ডকে, যে জানো তো আমার এরকম হয়েছে, বললাম না শুয়ে পড়ো। আমি না শোয়ার পর আমি ভাবছি যে আমি তখন আমার প্রথম, মানে আমি রিয়ালাইজ করছি যে আমি এতক্ষণ কি করছিলাম। এই 11টা থেকে 2:30 পর্যন্ত আমি আমি এখনো শিওর যে ইঁদুর সব কিছু মেনে নিলাম, কিন্তু স্লিপ প্যারালিসিস, তার সঙ্গে এই ধরনের একটা মেসেজ,
এবং তার সঙ্গে রিলেটেড আওয়াজ, যে আওয়াজটা কোন ডাইরেকশন থেকে আসছে আমি বুঝতে পারছি না, এবং অদ্ভুত ধরনের। ও তার সঙ্গে একটা আওয়াজও আমি শুনেছিলাম, যে আওয়াজটা আমাকে অদ্ভুতভাবে হন্ট করেছিল একটার দিকে, একটা 10-15 দিকে একটা আওয়াজ, টং 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 করে, ঠিক একটা রড দিয়ে কেউ বাজাচ্ছে। একটা ইঁদুর ওইরকম ছন্দে কখনো বাজায় না, তবুও ধরে নিলাম তর্কের খাতিরে ইঁদুর। আমি এখনো বলছি আমাদের বাড়িতে প্রচন্ড ইঁদুর এবং বড় বড় ইঁদুর। কিন্তু হ্যাঁ, তো আমি কোনো রকমে এসে আমি তারপরের দিন যখন একজনকে বললাম যে এই ঘটনা, সে আমাকে বললো আজকে তুমি রাত্রে ঘুমিও না। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে আমি যখন কোনো কারণে হয়তো কোনো জায়গায় থাকি, মানে বিশেষ করে নিচের পর্ষণে আমি কোনো কারণে থাকি, আমি যতই মনে করি না কেন যে আমি আজকে দিনটা ওখানে থাকবো না, আমি ভয় পেয়েছি, আমি চলে আসবো, অদ্ভুত আকর্ষণ আমাকে টেনে নিয়ে যায়, অদ্ভুত। এবং কালকেও তার ব্যতিক্রম হয়নি। কালকে বরঞ্চ আমি খুব অল্প সময় উপরে থেকে আমি কি করে যে 8:30টার মধ্যে চলে গেলাম নিচে, এবং নিচে গিয়ে আমি ঘুমিয়ে গেছি। আমি 8:30টার সময় ঘুমানোর লোক নই। প্রথম আমার ঘুম ভাঙলো ঠিক 12টা, হ্যাঁ 12টা 12:30 এরকম ঘুম ভাঙলো, তারপরে আবার ঘুমিয়ে গেলাম। এইবার 2:30টার সময় ঘুম ভেঙে উঠেই ভাবছি আমার তো আজকে উপরে শোয়ার প্ল্যান ছিল, আমি তো উপরে শুলাম না, জায়গা অর্ধেক রাত তো কাটিয়ে গেলাম। তো তখন চা করলাম, দিয়ে খেলাম, কিন্তু কালকে আমার কোনো অসুবিধা হয়নি, থ্যাংক গড। কিন্তু পরশু দিনের অভিজ্ঞতা আমার কাছে সত্যি মনে রাখার মতন, এবং এই রকম মাইন্ড গেম আমার সঙ্গে সাধারণত আজ পর্যন্ত কেউ খেলেনি। কারণ কথা শুনেছি, ফিসফিসানি শুনেছি, টাচ করা অভিজ্ঞতা করেছি, কিন্তু কিছু না বলেও যে অনেক কিছু বলা যায়, সেটা বোধহয় পরশুদিনের অভিজ্ঞতাটা না হলে হতো না। এই যে বৌমাকে দেখবা তো, বৌমায় দেখো, নন্দিতার বৌমা, দেখো বৌমা বসে আছে। আর একটা ঘটনা ঘটেছে এর মধ্যে, নিচে থাকাকালীন আমি যখন একা থাকি আমার অনেক ঘটনা ঘটে। সেটা হলো যে কদিন আগে আমি একটা কারণে এখানে আমার জানো তো, আমি না একটু কোনো কিছু বলতে অত চিন্তা করি না। কারণ আমাদের যেমন মনের শরীরের অসুখ হয়, সেরকম মনের অসুখও হয়, আমাদের মনের অনেক রকম প্রবলেম হয়। মনেরও তো মন ভালো নেই, একটা গান আছে, তোমরা বোধহয় শুনেছো অনেকে। হ্যালো ঈশানী। তো আমার একটা মেইন প্রবলেমই হচ্ছে, মাঝে আমি ওষুধও খেয়েছিলাম এই কারণে, কিন্তু কোনো ওষুধই আমাকে এই অসুখ থেকে দূর করতে পারছে না। সেটা হচ্ছে আমি রাত্রে শুলেই আমার বাবাকে স্বপ্ন দেখি, এবং মা তখন সুস্থ ছিল সেই অবস্থাটা দেখি, দিদা, মাসি। এবং আমি শুধু ভাবি যে আমার এই কথাটা শুনে আমার হাজব্যান্ড মনেই করতে পারে যে আমার কি তোমার জীবনে কোনো জায়গা নেই, যে তুমি আমাকে দেখো না ওদের সঙ্গে। হ্যাঁ দেখি, খুব কম যে আমি বেড়াতে, আর এবং বিভিন্ন দিন বিভিন্ন রকম। হ্যালো বিশালাক্ষী। তো একটা ঘটনা বলা হয়ে গেল। থ্যাংক ইউ। না, এরপরের দিন একটা স্পেশাল শাড়ি পরবো। তো আমি কিন্তু দিনের দিন আমার কাছে 2019-এ আমার বাবা মারা গেছে, কিন্তু আমার কাছে না জিনিসটা ফিকে হওয়ার বদলে, আবছা হওয়ার বদলে দিনের দিন প্রমিনেন্ট হচ্ছে। আমি প্রত্যেকটা সকালে, প্রত্যেকটা বিকেলে, প্রত্যেকটা দুপুরে, প্রত্যেকটা রাত্রে, প্রত্যেকটা কেউ অপমান করলে, কেউ মানে অন্যায়ভাবে কোনো কথা বললে, কোনো খারাপ সিচুয়েশান হলে আমার বাবার কথা বেশি করে মনে পড়ছে। থ্যাংক ইউ। তো আমি স্বপ্ন তো ভুলতেই পারছি না, এবং কেন আমার স্বপ্নে আমার 2 ছেলে এবং হাজব্যান্ড কম আসছে, এবং আমি কেন ওই সময়টাই দেখছি যে যেখানে আমি হয়তো একটা বাসে করে বেড়াতে যাচ্ছি, কোনো সাধারণ একটা, মানে প্রত্যেক দিনই কিন্তু আলাদা আলাদা টপিক থাকছে। হয়তো আমরা বাড়ি চেঞ্জ করেছি, কারণ দীর্ঘদিন আমরা রেন্টেড হাউসে থাকতাম না। হনুমান চালিসা পড়ে আমার কোনো কাজ দেয় না গীতা দি, কারণ হনুমান চালিসার
না, কাজ দেয় না বললে ভুল হবে, এই কথাটা আমি বলছি না। মানে হনুমান চালিশা পড়ে একটা সময় কোনো কাজ দিত না, কারণ যেহেতু আমার কাছে জিন আসতো, মানে মুসলিমদের ব্যাপারটা ওটা আমি, সেই কারণে হনুমান চালিশা বা কোনো ঠাকুরের ছবি কাজ দিত না। তবে এই ব্যাপারটা থেকে হনুমান চালিশা আমাকে নিশ্চয়ই পড়লে বাঁচাতে পারে কিনা এটা আমি অ্যাপ্লাই করিনি। তুমি ঠিকই বলেছো, এটাতে আমি হনুমান চালিশা পড়তে পারি, তাই করব। হনুমান চালিশা একবার রাত্রিবেলা পড়ে শোবো, তাতে ক্ষতিটা কি? না না, আমার যা বোঝার আমি বুঝে গেছি। হনুমান চালিশা আমি পড়তাম আগে, আগে মঙ্গলবার করে পড়তাম, এখন নাই রেগুলার পড়বো। একজন বলেছিল হনুমান চালিশা পড়লে সংসার থেকে মন, হনুমানজি যেহেতু ব্রহ্মচারী জীবনযাত্রা, হনুমান চালিশা পড়লে সংসার থেকে মন চলে যায়। না গো, সংসারে যার মন থাকার তার থাকবে, সংসার থেকে যার মন যাওয়ার তা যাবে। হনুমান চালিশা কখনো তোমার উপকার ছাড়া ক্ষতি করবে না, এটুকু আমি বিশ্বাস করি। আর এটা যেটা হয়েছে সেটা সবসময় ওদের স্বপ্ন দেখি, সবসময় ওদের চিন্তা করি, এবং আমি ঘুম থেকে উঠে আজকাল যেটা হয় রাত্রিবেলার দিকে ঘুম ভেঙে যায়, বয়স ভুলে যায়। আমার বয়সটা কোথাও গিয়ে আমার মনে হয় 22 থেকে 24। এই দুটো ঘটনা আমাকে মাথায় এনেছে যে আমি আসলে আমার ঠিক বিয়ের আগে পর্যন্ত আমার স্মৃতিটা কোথাও গিয়ে স্টাক হয়ে আছে। আমি যে কারণে আমার ছেলে বা বরকে পরে খুব কম দেখি স্বপ্নে, যে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, দেখলেও দেখি আমরা চারজন, মানে চারজন বলতে আমি, দিদা, মাসি, আমার মা, বাবা। ওদেরকে এই কারণেই আমি দেখি না, কারণ আমার স্মৃতিটা বা আমার কোথাও গিয়ে ওইটা ওখানে আটকে আছে, আমি ওই লুপে আটকে গেছি। কদিন আগে আমি বাবার স্বপ্ন দেখে অসম্ভব কাঁদছি রাত্রিবেলা, মানে রাত্রিবেলা বলতে তোমার ধরো না, আমি পড়বো, আমিও বিশ্বাস করি কথাটা ভুল কথা, আমি পড়বো। আমি হনুমান চালিশাটা আমার মাথা থেকে এই কারণে বেরিয়ে গেছিল, কারণ তখন আমার যেহেতু ওই জিনের প্রবলেমটা আমার সলভ হতো না বলে, কিন্তু এই প্রবলেমটা সলভ হবে না তা নয়, আমি হনুমান চালিশা পড়বো। আর একটা জিনিস রাখা আমার হয় না, ঘরে গঙ্গা জল, ঘরে ঠাকুর ঘরে আছে কিন্তু আমার নিজের শোয়ার ঘরে গঙ্গা জল রাখা নেই। যাই হোক, তো আমি সেদিন বাবার স্বপ্ন থেকে প্রচণ্ড কাঁদছি। প্রচণ্ড কাঁদার পর আমি যখন চোখের জল মুছে আমি মানে ঘুমের মধ্যেই কাঁদতে কাঁদতে উঠেছি। এখন বাবা, আমি শুধু দেখছি বাবার ক্লোজ আপে মুখটা, এবং বাবা আমার দিকে তাকিয়ে শুধু তাকিয়ে আছে, এবং আমি কিন্তু স্বপ্নের মধ্যেও বুঝতে পারছি বাবা আমার কাছে নেই। এবং আমার অভ্যেস হচ্ছে যে বড় বক্সে আমি ব্লুটুথে কানেকশন করে আমি শুনি, অডিও স্টোরি শুনি। অডিও স্টোরি, আমাদের হানাটেলসের লাইভ, মানে যেখানে যে লাইভ পাই সেই লাইভগুলো আমি শুনি। এটা একটা অদ্ভুত অভ্যেস। তো যখন আমার রাত্রিবেলায় আমি ঘুম থেকে উঠে আমি সাডেনলি কাঁদতে শুরু করেছি, অসম্ভব কাঁদতে শুরু করেছি, আমার ঠিক মনে হলো যে বক্সের একটা আওয়াজ থেকে একটা কোনো ছেলেদের আর কি কোনো দীর্ঘশ্বাস এবং একটা খুব কষ্টের আওয়াজ, মানে যেন তো এটাকে মানে আমার কষ্টতে কেউ একটা কষ্ট পাচ্ছে। আজকে বারবার মাহি যাতায়াত করছে এই রাস্তা দিয়ে, তো আমার সাডেনলি মনে হলো আমার বাবা যেন ওই বক্সের মধ্যে দিয়ে, আমি বাবাকে, কারণ ওরা মানে এইসব জিনিসগুলো যাদের কোনো দেহ থাকে না, তারা তো কিছু একটা মাধ্যম দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করে, বা তোমার কাছে কোনো বার্তা পৌঁছানোর চেষ্টা করে। হয়তো সেটাই সেই বার্তা ছিল যে আমি যে কষ্ট পাচ্ছি তাতে সেও কষ্ট পাচ্ছে। অদ্ভুতভাবে বক্সে এরকম কোনো আমার অডিও স্টোরি শেষ হয়ে যায়, মানে আমি ঘুমিয়ে যাই, তখন অডিও স্টোরি চলতে বলতে অডিও স্টোরি থেমে যায়, আর কিছু চলে না, কিন্তু ওই রকম দীর্ঘশ্বাস আর একটা একটা কেমন যেন এরকম একটা আওয়াজ, এটা এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, খুব মিস্টেরিয়াস লেগেছে, এবং যেটার জন্য হ্যাঁ 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 আমার মনে হয় ওরও কিছু এক্সপিরিয়েন্স আছে, ও সেটা শেয়ার করবে ভাবছে। কারণ প্রথম কথা হচ্ছে ওরা খুব ফিল করতে পারে, কিন্তু আমাদের বাড়িতে যে দুজন মহিলা চার পেয়ে আছে তারা খুব একটা ফিল করতে পারে না। কারণ সেদিনও যখন আমি ভয় পেয়ে উঠলাম, অন্যদিন আচ্ছা আমার আওয়াজ পেয়ে নয় গোল্ডি আর মাহি দুজনে খুব ভালোভাবে ওয়ার্ম ওয়েলকাম করলো, সেটা বাদ দাও,
কিন্তু গোল্ডি কিন্তু খুশি হলো, গোল্ডিকে ঘুম পাড়াতে পারলাম না। ও সমানে দরজার দিকে তাকিয়ে বসে থাকলো, এবং সেই দিনই ও দরজার দিকে তাকিয়ে বসে থাকে যেদিন ও, দেখেছো 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 দেখেছো, যেদিন ও কিছু ফিল করে, যেদিন ও কিছু দেখতে পায়। এবং আমি দেখেছি আমার সব মানুষ যেমন দেখতে পায় না, দেখাটা তো আমাদের জীবনে কমই হয় আমার মনে হয়। আমরা যদি মাঝে মাঝেই দেখতে পেতাম তাহলে আর আমরা স্বাভাবিক থাকতাম না। ফিল করা তো সেটা সব মানুষ যেমন পারে না, সব চার পেয়েও পারে না, আমার এটা মনে হয়। কারণ আমাদের তিনজনের মধ্যে, আমার যেহেতু তিনটে আছে বলে আমি কম্পেয়ার করতে পারি, একজন থাকলে কম্পেয়ার করতে পারতাম না। আমি দেখেছি গোল্ডি অনেক বেশি ফিল করতে পারে। গোল্ডি সমানে সেদিন বসে থাকলো এবং কোনো রকমেও সেদিন ঘুমোলো না। আর একটা ঘটনা বলি, যেটা আমি দেখেছি যে মানুষের আশার মানে খুব আশা আকাঙ্ক্ষা, আমরা বলি না যে আমরা অনেকে বলি, কথাটা খুব চালু আছে যে মৃত্যুর পর কোনো আত্মীয় হয় না, কোনো বন্ধু হয় না, কোনো নিজের লোক হয় না। এর পিছনে একটা ব্যাখ্যা আছে। তার কারণটা হচ্ছে আমরা একটা ফ্যামিলির মধ্যে থাকি, একটা কমফর্ট জোনে থাকি। আমাদের চেনা বিছানা, চেনা বালিশ, চেনা বাড়িটাকেও যখন ছেড়ে আমরা কোথাও যাই দুদিনের জন্য, আমরা জানি কিন্তু দুদিন পর ফিরে আসব, তখন কিন্তু আমরা কি মনে করি, মানে একটা মনে হয় কতদিনে বাড়ি ফিরবো। যখন স্টেশনটা বা আমার গাড়ি বলো, আমার বাস বলো, আমি যখন আমার ডেস্টিনেশনের কাছে আসি তখন আমার মনে একটা আনন্দ হয়, বাড়ি ফেরার আনন্দ। এটা আমরা সবাই অল্প বিস্তর জানি। কিন্তু যদি আমরা জানি যে আমরা কোনোদিন আর ফিরতে পারবো না, কোনোদিন আমার প্রিয় মানুষটাকে আমি জড়িয়ে ধরে আদর করে কাছে টানতে পারবো না, বা আমি বাড়ি ফিরছি সেই আনন্দে সে দৌড়ে এসে বলবে না যে বাবা তুমি এসেছো, বাড়ি তুমি না থাকলে ফাঁকা লাগে, তখন আমাদের কেমন লাগবে? খুব খারাপ, তাই তো? তাহলে যারা আমাদের জীবন থেকে চিরদিনের জন্য চলে যায়, ওই যে পরের জন্ম বা পরের কোনো গতি বা মোক্ষ বা মুক্তি বা কিছু একটা হওয়ার আগে ওই যে পিরিয়ডটা থাকে, সেই পিরিয়ডটা তাদের খুব কষ্টের মধ্যে দিয়ে যায়। কারণ তারা আমাদেরকে ফিল করতে পারে, দেখতে পায়, কিন্তু আমরা দেখতে পাই না। প্লাস তাদের জন্য আমরা প্রচন্ড রকম কষ্ট পাই, কাঁদি, ছবির সামনে বলো, তাকে মনে করে বলো। আমরা সবসময় আমরা বলি না এই কথাটা, আমরা খুব কমন একটা কথা, তুমি কেন চলে গেলে, আমি কি নিয়ে থাকবো। বাবাকে এই কথাটা কিন্তু কোনোদিনও বলিনি, তুমি কেন চলে গেলে। আমি সবসময় বলি আমি জানি তুমি যেতে চাওনি। কারণ কেউ সেদে যায় না, এই যে জায়গাটা না, তারা কিন্তু অনেক সময় প্রথমে মৃত্যুর পর, এটা আমি বলছি না, এটা গবেষণা বলছে। এবং গবেষণা কি, যে গবেষণা করেছে সে কি মরেছে, সে কি মরে গিয়ে সে কি ভূত হয়ে সে গবেষণা করে বলছে, সব তা নয়। কিন্তু কিছু একটা যারা এই সিচুয়েশন গুলো, যারা 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 আত্মা নিয়ে কাজ করে, বা যারা সেই টাইপের মেডিটেশন করতে পারে, বা সেই মানুষদের সঙ্গে মেলামেশা করে, যারা মেলায় যায়, ওই রকম ধরনের সন্ন্যাসী, বা যাদেরকে আর পরবর্তীকালে খুঁজে পাওয়া যায় না, হঠাৎ করে তারা উদয় হয়, হঠাৎ করে তারা বিভিন্ন রকম মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে এটাই জেনেছে যে মানুষ যখন দেহ ত্যাগ করে বা প্ল্যানচেট, তারা প্রথমে বিশ্বাসই করতে পারে না। তারা মনে করে সাডেনলি আমার শরীর থেকে যন্ত্রণাটা চলে গেল। কারণ মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা কেন বলে, শরীর থেকে আমাদের আত্মাটাকে আলাদা হতে খুব কষ্ট পেতে হয়, কষ্ট পাই বলেই তো আমাদের মৃত্যুটা ঘটে। মৃত্যুটা তো আর খুব সহজ হয় না। যখন হঠাৎ করে শরীরে একটা আরাম হয় এবং খুব হালকা অনুভব করে মানুষের, কারণ তখন তো একটা লাইট, তখন তো একটা এনার্জি, তখন সে কিন্তু বুঝতে পারে না। প্রথমে সে মনে করে আমার যেমন দাঁতে খুব পেইন হচ্ছে, আমার দাঁতে ব্যথাটা সেরে গেলে আমরা মনে করি বাবা এতক্ষণ আরাম পেলাম। সে তখনই বুঝতে পারে যখন সে তার দেহটাকে দেখতে পায়। আমি বলছি না, তোমরা বিভিন্ন সাইটে সার্চ করে দেখো যেখানে এই নিয়ে কথা হয়, কারণ এগুলো আমি
পুরো পড়াশোনা করে বলছি, পুরো জেনে বলছি। তারা দেহে ঢোকার চেষ্টা করে, মৃতদেহ যে পজিশনে যেভাবে রাখা থাকে সেই পজিশনে সে শুয়ে ঢোকার চেষ্টা করে, বারবার ঢোকার চেষ্টা করে, কিন্তু ঢুকতে পারে না, এবং সে কন্টিনিউয়াসলি দেখতে পায় তার বাড়ির লোক কষ্ট পাচ্ছে। তখন তারা খুব কষ্ট পায়, এবং তাদের যখন তারা বোঝে যে আমি আর কোনোদিন, তারা যখন রিয়ালাইজ করতেই তাদের 2-3 দিন নাকি লেগে যায়, যে আমি জীবনে আর আসতে পারবো না। বললাম না, 2-3 দিনের বাড়ি থেকে যাওয়া না, সারা জীবনের মতন সব সম্পর্ক ছিন্ন করে সেই যাওয়া, সেই মায়া ত্যাগ করা। তখন সেই মায়া ত্যাগ করাটা তাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে। যে পারে সে পারে, আর যে পারে না সে বারবার ফিরে ফিরে আসে, তার মুক্তি ঘটে না, সে পরবর্তী জীবনে আর যেতে পারে না চট করে। যদি তার সংসারের প্রতি, তার পুরনো সম্পর্কগুলোর প্রতি মায়া খুব অটুট থেকে থাকে, যার জন্য আমাদের প্রত্যেকের নাকি বলা উচিত, যতই প্রিয়জন হোক, যে তোমাকে মুক্তি দিলাম, এই কথাটা নাকি মন থেকে বলা উচিত। তা নাহলে তুমি তো কষ্ট পাচ্ছই, তুমি যার জন্য কষ্ট পাচ্ছ সেই প্রিয় মানুষটাকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছ। কিন্তু এইটা আমি দেখেছিলাম আমার মাসির ক্ষেত্রে। আমার মাসিকে দেখেছিলাম আমার বাবার প্রতি সব থেকে নির্ভরশীল ছিল, এই প্রসঙ্গেই বলছি। এবং আমার মাসি মারা যাওয়ার 4 মাসের মধ্যে আমার বাবা মারা যায়, এবং মারা যাওয়ার আগে আমার বাবার সঙ্গে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো। সেটা আমি তোমাদের আগেও লাইভে বলেছি, এটা নিয়ে রিপিট করার কিছু নেই। তবে আমার বাবাকে আমার মাসি স্বপ্ন দিত যে দেবুদা, মানে আমার বাবাকে দেবুদা বলতো, জামাইবাবু বলতো না, আমি খুব কষ্টে আছি, আমার এখানে ভালো লাগছে না, আমি খুব কষ্টে আছি, আমি ভালো লাগছে না। এবং সেই স্বপ্নটা কিন্তু বাবাই একমাত্র পেত, আর কেউ পেত না। তাহলে ওই যে আমরা বলছি না যে মৃত্যুর পর কোনো বন্ধু হয় না, বন্ধু ব্যাপারটা না। আমাকে যে জিনিসটা ইহলোক থেকে পরলোকে নিয়ে যাবে বা আমার মৃত্যু ঘটবে, সেই জিনিসটাকে আমরা কি মনে করব? বন্ধু না। সেই অর্থে আমরা এখানে ব্যাখ্যা করি বন্ধু না। কারণ আমার মাসি কিন্তু সত্যি সত্যি, আমি এখনো বিশ্বাস করি, আমার বাবা 4 মাসের মধ্যে আমার বাবার মৃত্যু ঘটতো না, কিন্তু বাবার কিন্তু মৃত্যু ঘটলো। দ্বিতীয়ত একটা প্রমাণ পেয়েছিলাম, 2 দিন আমার বাবা পাগলের মতন, আমি রান্না করছি, চলে এসেছিল, দেবুদা 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 চিৎকার করে আওয়াজ। মাসি যে ঘরে লাস্টে মানে শেষ কটা দিন ছিল, সেই ঘর থেকে বাবার ঘরে এমনভাবে সে পৌঁছচ্ছিল, কেউ শুনতে পাচ্ছে না, বাবা টিকতে পারছে না, বাবা আমার কাছে এসে বসে থাকতো। তৃতীয়ত, ব্যাঙ্গালোরে একটা ছবি ছিল, আমাদের গ্রুপ ছবি, যে ছবিটা আমি তোমাদেরকে কোনোদিনও দেখাবো। আমি, বাবা, মা, মাসি, আমার 2 ছেলে, এই 6 জনের। আমার বাবা একটা কর্নারে, আমার মাসি একটা কর্নারে, আর এরা মাঝখানে। আমার বাবা প্রায় ছবিটা নিয়ে সন্ধ্যাবেলা বসে থাকতো। একদিন আমার মা জিজ্ঞেস করেছিল যে ছবিটা নিয়ে তুমি কি দেখো? তা আমার বাবা বলেছিল যে ওই ছবিটা থেকে আমি দেখি, মানে আমার মাসিকে টুটা বলে ডাকতো, আমার মাসির নাম ছিল টুটু, ডাক নাম ছিল টুটু, টুটা আমার পাশে এসে দাঁড়াচ্ছে। তখন আমার মা এবং আমি দুজনেই বলেছিলাম, বাবা কাঁদলে না, খুব চোখের জল থাকলে আমরা অনেক সময় ওই ছবিটা না উঠে আসে। তা বাবা বলেছিল, না, এতই যদি সহজ হতো না আমি বলতাম না, আমি চোখ মুছে, চোখ ঘষে আমি অনেকভাবে দেখেছি, ও ওখানেও থাকে, ওই পাশেও পজিশনে থাকে, আবার ও কিন্তু আবার আমার পাশে এসেও ছবিতে দাঁড়িয়ে পড়ে, মানে ওই ছবিটাই আবার একটা কপি হয়ে যায়, মানে ওর শুধু ওর বডিটা, ওর ফিগারটা। সেখানেও আমরা ইঙ্গিতটা বুঝতে পারিনি যে ও বাবার কাছে এসে বাবাকে কিন্তু কদিন পর নিয়ে যাবে, ওই জন্যই ও চলে আসছে বাবাকে নিতে, ও কারোরই পাশে দাঁড়াচ্ছে না। কিন্তু আর একটা জিনিস হতো, সেটা হচ্ছে ওর যখন আমার মাসির যখন শুনেছে আমি শ্মশানে আমার মাসিকে শেষবারের মতো নামিয়ে চলে এসেছিলাম আদর করে, আমার মাসিকে যখন দাহ করানোর জন্য ঢোকানো হচ্ছে,
তখন একটা লাইট বেরিয়েছিল গ্রিন কালারের, সেটা আমি ছাড়া মানে যারা ছিল শ্মশানে, একজন না সবাই দেখেছিল। ওই লাইটটা আমার বাবা 2 দিন দেখেছে। যে বাবাকে ওই ঘরে এসে একদিন দেখেছিল ভেন্টিলেটর ছিল যেটা এসির জন্য বন্ধ করা হয়েছিল, ওই ভেন্টিলেটর দিয়ে যেন লাইটটা ঢুকছে। আর একদিন দেখেছিল আমার মাসির শেষ জীবনটা নিচের তলায় ছিল, নিচের তলার থেকে আমি দোতলায় ঘরে ঢুকতে গেলে যে দরজাটা, সেই দরজা দিয়ে লাইটটা ঢুকে বাবাকে প্রদক্ষিণ করছে। তাহলে এইগুলো প্রত্যেকটা ইন্ডিকেশন ছিল যে বাবা থাকবে না বা আমি তোমাকে নিয়ে যাব। সেই কারণে আমরা বলি যে মৃত মানুষ কখনো বন্ধু হয় না। এটা বন্ধু নয়, ব্যাপারটা হচ্ছে আমরাও যেমন ধরো দুটো সম্পর্ক, একটা মানুষের জীবন দিয়ে বোঝায়। কেউ আমরা কারোর কাছ থেকে বিচ্ছিন্ন হলে সেই বিচ্ছিন্ন হওয়াটাকে মেনে নিই। আমরা মনে করি ও ওর মতো ভালো আছে, থাক। আর কেউ মনে করি না, আমিও ভালো নেই, আমি তোমাকে ভালো থাকতে দেবো না, এটা নয়, আমি যেন তেন প্রকারে তোমাকে কাছে এনে ভালো থাকবো, আমাকে ভালো থাকতে হবে। এই ক্ষেত্রে দ্বিতীয়টা ঘটেছিল, কারণ আমার মাসি আমার মার থেকে অনেক বেশি নির্ভরশীল ছিল আমার বাবার প্রতি। তো আর একটা ঘটনাও বলতো, যেটা আমার টাইম মোটামুটি আমরা কাটিয়ে উঠেছি, এইটা নিয়ে আজকে আলোচনা করছি বলে এইভাবে ছোট 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 ঘটনা বলছি। কারণ এটা তো আমি ঠিক হ্যাঁ, নানান চ্যানেলে শোনো না, আমি নানান চ্যানেলে শুনি, নানান লেখা পড়ি। কারণ আমি যখন কোনো কথা বলবো, আমি যখন লাইভে কোনো কথা বলবো, সেটা আমার কল্পনাপ্রসূত কথা বলবো না। আর আমার কল্পনা মৃত্যু নিয়ে আসে না। মৃত্যুটা কোনো কল্পনা হতে পারে না, মৃত্যুটা দুঃস্বপ্ন হতে পারে। কল্পনায় কি আসবে? কল্পনায় আসবে বৃষ্টিতে ভিজে তুমি চট করে একটা ঝুপড়ি চায়ের দোকানে বসে তোমার মনোমতো গান শুনছো বা মনোমতো কাউকে দেখতে পাচ্ছ, যাকে তুমি বহুদিন আগে দেখেছিলে, তার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল সেই প্রিয় বন্ধুটার সঙ্গে। এটা কল্পনায় আসতে পারে, অদ্ভুত কল্পনা। বা চাঁদের আলোয় তুমি কোনো একটা হাসনাহানার বনে রজনীগন্ধা ফুলের গন্ধ, রজনীগন্ধার কোনো একটা অনেকগুলো রজনীগন্ধা ফুটে আছে, সেখানে তুমি দাঁড়িয়ে আছো। বা কাশ ফুল ফুটেছে, সেখানে তুমি নদীর ধারে বেড়ে যাচ্ছে লাগতে হে এই গানটা গাইছো। সেটা কল্পনা হতে পারে। মৃত্যু কখনো কাউরি কল্পনা হতে পারে না। কল্পনা জিনিসটা হচ্ছে সবসময় সুন্দর জিনিস নিয়ে। কল্পনা কখনো মৃত্যুকে ভয় পায় না মানুষ, হতে পারে না। তারা সাধু সন্ন্যাসী, যারা মৃত্যু মানে জানে মোক্ষ, মৃত্যু মানে জানে মুক্তি। কিন্তু আমরা মৃত্যু মানে জানি যে আমার শেষ, আমি জানি না পরবর্তীকালটা কি, অন্ধকার কি, আর কিছুই নেই, বা আমার প্রিয়জনদের সঙ্গে বিচ্ছেদ। এক কথায় বিচ্ছেদ। মৃত্যু মানে ভীষণ যন্ত্রণাদায়ক কিছু একটা অভিজ্ঞতা, যার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। মৃত্যু মানে একটা অনিশ্চয়তা, আমি যা পাপ করেছি তার আমাকে ফল ভোগ করতে হবে। তাই আমরা কখনোই আর যাই চাই না কেন মৃত্যু চাইতে পারি না। তাই মৃত্যু কখনো কল্পনা হতে পারে না। তাই এগুলো কল্পনাপ্রসূত কথা না, এগুলো একদম আমি জেনেই বলছি। যে জিনিসটা বলতে গিয়ে প্রসঙ্গটা চলে গেল, মানুষের যে জিনিসের প্রতি খুব টান থাকে, কাউরি কোনো জিনিসের প্রতি খুব আকর্ষণ থাকে, আর যে যত নিরাসক্ত হতে পারে, মানে যার যে জিনিসের প্রতি টান থাকে না। আমরা বলি না 18 বছরের ছেলেটা সন্ন্যাসী হলো কি করে, বলি না, দেখি তো 18 বছরের ছেলে সন্ন্যাসী, কিন্তু সেই মানুষটাই কিন্তু সব থেকে নাকি সুখী। কারণ তার নতুন কোন বাইকটা এলো তার সেদিকে কোনো খেয়াল নেই, নতুন কোন মডেলের মোবাইলটা লঞ্চ করলো খেয়াল নেই, তার কোন প্রেমিকা তাকে ডিচ করবে সেই ভয় নেই, তার কেরিয়ার কি করে গড়তে হবে সেই চিন্তা নেই, তার মৃত্যু ভয় নেই। সে নাকি এতটাই আলোকিত একটা জগতের সন্ধান পায় যে তার কাছে, আমাদের কাছে যেগুলো আলোকিত বলে মনে হয় সেগুলো খুব তুচ্ছ।
সে এগুলো সবগুলোর ঊর্ধ্বে যেতে পারে। কেউ 35-এ পারে, কেউ 45-এ পারে, কেউ 70-এ পারে, কেউ 90-এ পারে, কেউ পারেই না, কেউ 16-তে পারে। যে পারে সে পারে। তাই জন্য তো বুদ্ধদেব রাজার ঘরের রাজপুত্র, সে কেন বুদ্ধদেব হবে? সে কেন সংসার ত্যাগ করবে? সে সিদ্ধার্থ থেকে বুদ্ধদেব হবে কেন? সে কেন আসবে? রাজার জীবন থেকে সে বিবাহিতও ছিল। সে জরা, মানে সে রাত সকালে উঠে দেখেছিল একটা খুব বুড়ো লোক যাচ্ছে। প্রথমে দেখেছিল বৃদ্ধ, তার মনে হয়েছিল এই জীবন, এই আজকে আমার এত টান টান চামড়া, আমি এত সুস্থ, আজকে আমি রাজার পুত্র, আমার এত সম্মান, এইটা তো আমার পরিণতি। আচ্ছা, তারপরে দেখেছিল জীর্ণ, জরা জীর্ণ দেখেছিল ওই বুড়োটাকে, জরা দেখেছিল অসুস্থ লোক, যে এই জীবন। তারপর দেখেছিল মৃত্যু, সব দেহ যাচ্ছে। তখন তার মনে হয়েছিল জীবনটা কিছু না। জীবনের যদি শেষ পরিণতি এই হয়, লাস্ট সিনটাই যদি আমাদের এই হয়, তাহলে প্রথম দিকে ওটা মানে কোনো মানে হয় না। যে ছোট্ট উপলব্ধি হয়েছিল আমার আইসিইউতে দাঁড়িয়ে, আইসিইউতে যখন ঘন্টার পর ঘন্টায় মাসির জন্য দাঁড়িয়ে থাকতাম, 3টে মাস আমার মতন বিলাস বহুল জীবনযাত্রা আমাকে টানে। আমাকে সব থেকে বেশি টানে পোশাক আশাক সাজসজ্জা। আমার মনে হয়েছিল আমার ওয়ার্ড্রপের ড্রেসগুলো মিথ্যে, এবং মনে হয়েছিল যে কথায় কথায় বলি না আমরা শেষ করে দেবো, ধর কে বাঁচে, কথায় কথায় আমরা বলি না যে আত্মহত্যা করব, এখানে পাইপ, এখানে পাইপ, এখানে পাইপ, ওখানে পাইপ, অথচ ইশারায় ডাক্তারকে পেশেন্ট হাত জোর করছে, হাত জোরও করতে পারছে না, এতগুলো নল এইভাবে হাতটা লাগানোর চেষ্টা করছে বোঝানোর জন্য যে বাঁচবো। এবং কি অসহনীয় কষ্ট, কি অসহ্য যন্ত্রণা। আরে ট্যাক 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 ট্যাক, এই একটা আওয়াজ আমার বহুদিন পর্যন্ত, এখনো যখন আমি অ্যাম্বুলেন্সে আওয়াজ পাই বা ওই আইসিইউ এর আওয়াজটা কিন্তু আমার এখনো কানে লেগে আছে। আমি যখন রাত্রে কোনো কারণে চিন্তা করি, আমি এরম করে হাত দিই কানে। ওই একটা আওয়াজ আমার জীবনের চিন্তা ভাবনা বদলে দিয়েছিল। আমার মনে হয়েছিল যে আমরা একটা ফেক জগতে বাস করছি। এই রিয়েলাইজেশনটা যার যত আগে আসে সে তত মা থেকে মুক্তি পায়। আমার মাসি পায়নি। আমার মাসির একটা অদ্ভুত আকর্ষণ ছিল, সেটা হচ্ছে শাড়ি, মানে ও শাড়ি পরতো, আর বাড়ি। আমার মাসি যখন শেষের দিন গুনছিল, তখন একটা কাউকে দেখতো, কোনো একটা মেয়েকে দেখতো যে ওকে নিতে আসছে। আমরা বলি না যে নিতে আসে, সবসময় যে আমাদের চেনা লোক পূর্বপুরুষরা নিতে আসে তাও না, বা পূর্বপুরুষরাই হয়তো নিতে আসছে, তাদেরকে আমরা চিনি না। আমি কি আমার দাদুর মাকে চিনি? দেখেছি? চিনি না তো। তা সে আমাকে নিতে এলে আমি চিনতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না। এইবার আমার মাসি বারবার বলতো কোন একটা অল্প বয়সী মেয়ে, ওদের ফ্যামিলিতে কোনো অল্প বয়সী মেয়ে হয়তো মারা গেছিল, সেটা হতে পারে, ওই মেয়েটা ওকে নিতে আসতো। ও আমাকে খুব ভরসা করতো, চিৎকার করতো, দোলন দোলন, আমাকে দেখ আবার নিতে এসছে, আবার দেখ, ও তাকাচ্ছে না, চোখ বন্ধ করে আছে। তখন এত শেষ অবস্থা, আমাকে নিতে আসছে, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, এরকম করতো। শেষ দিন, শেষ মুহূর্তে একটা কথা বলতো, কটা দিন আমার বাড়িটা, ঠিক এই একটা বাচ্চা বাচ্চা গলা, আমার বাড়িটা, আমার শাড়িগুলো, বাড়িটার বেলায় সিঙ্গুলার, শাড়িটার বেলায় প্লুরাল, শাড়িগুলো মানে অনেক শাড়ি, বাড়ি কিন্তু একটাই ছিল। ওর খুব শখ ছিল ওর বাড়িতে ফিরে যাওয়ার, কিন্তু শেষ জীবনেও আর বাড়িতে ফিরে যেতে পারেনি। শেষ কটা দিন আমার কাছেই ছিল। সেই বাড়িটায় যখন মিস্ত্রি লাগানো হয়েছিল বাড়িটা বিক্রি করার জন্য, মিস্ত্রিরা আমাকে নিজে বলেছে আমরা কাজ করতে পারছি না। কেন কাজ করতে পারছো না? বলছে মনে হচ্ছে আমাদের কোথাও ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এবং আমি নিজেও জানতাম যে বাড়িটা যদি আমি বিক্রি না করি,
হ্যালো সুস্মিতা, আমি বুঝতে পারছি না নন্দিতা তোমার কথাবার্তা। হ্যাঁ, কিসের শব্দ শুনতে পাচ্ছি আমি বুঝতে পারছি না। যাই হোক, আমার মনে হয় পাম্প চালিয়েছে, তুমি শুনতে পাচ্ছ। তো বলতো যে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, মানে ওরা যে মাচাটা তৈরি করে কাজ করছে, নেহাত ওরা বাইরে কাজ করছিল না, তাই ভিতরে কাজ করছিল, ওকে ধাক্কা মেরে করে ফেলে দিচ্ছে। এবং আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম যে আমার মাসি চায় না যে বাড়িটা বিক্রি করি, কারণ মাসি চাইতো যে ওর জায়গাটা আমার ছেলে বা আমি বা আমার হাজবেন্ড বা আমরা কেউ, এছাড়া কেউ থাকবে না। এবং সেই কারণে মিস্ত্রি কাজ করতে পারছিল না, কারণ ওটা ছিল ওর খুবই নিজের জায়গা, খুব কাছের জায়গা, এবং সেটা কাছের লোক ছাড়া আর কেউ থাকুক সেটাও চায়নি। যার জন্য পুজো আর্চা অনেক কিছুর মাধ্যমে তখন ওই দোষটা কাটানো হয়। মায়া ত্যাগ মানুষ জীবনে যারা করতে পারে তারা খুব লাকি, যারা জীবনের শেষ প্রান্তে করতে পারে তবুও বলবো তারা লাকি। জীবন চলে গেলেও অনেকে মায়া ত্যাগ করতে পারে না। তাই এটা জ্ঞান নয়, এটা উপলব্ধি। জ্ঞান দেওয়ার আমি কই নই, কারণ আমার খুবই যে কোনো মানুষের থেকে আমার জ্ঞান খুব স্বল্প। তাই যে যত ধাক্কা খায় জীবনে, যদি 18 থেকেও সন্ন্যাসী হয়, সে ধাক্কা খায়নি এমন কিছু জীবনে, বা খেয়েছে এমন কিছু না। বা জীবনে যত বেশি ধাক্কা যে যদি বয়সে খায়, তার যত সে নিরাসক্ত হতে পারে। এটা নাকি একটা ট্রেনিং হয়, এটা নাকি এখন বম্বে দিল্লিতে বিশালাক্ষী বলতে পারবে, এগুলো তো তুমি খোঁজ নিশ্চয়ই রাখছো। আমি সংস্থাটার নামও আমি হার্টেলসে লিখে দেবো। মৃত্যুকে আমরা সহজভাবে, মানে মৃত্যু ভয় আমাদের একটা বয়সের পর, সাডেন একটা পিরিয়ড কাটানোর পর আমাদের মৃত্যু ভয় আমাদেরকে ডিপ্রেশনে নিয়ে যায়। ডিপ্রেশনে যেন আমরা না যাই। মৃত্যু যত ভয় নাকি থাকে তত নাকি মৃত্যু যন্ত্রণা বাড়ে, যে যত জীবন ত্যাগ করতে ভয় পায়। এবং সেইটাকে নাকি সহজভাবে নেওয়া, সেই সত্যের লাও সহজে, সেটাকে একটা নাকি ট্রেনিং আছে, সেইটাকে তোমার মাথায় আস্তে আস্তে ঢোকানো হবে, বোঝানো হবে, এবং সেইটা যখন করা হয় তখন নাকি তার মৃত্যুটা সহজে আসে। সেটা আমার মাসির ক্ষেত্রে হয়নি। তাই সেই বাড়িটার ক্ষেত্রে বহুদিন তার মায়া ছিল, এতটাই মায়া ছিল যে আমি ফিল করতাম বাড়িটায় গিয়ে, ওকে ফিল করতাম কিনা জানি না, তবে আমার এটুকু মনে হতো যে আমি এখানে যখন আসতাম তখন ও কোন পজিশনে দাঁড়িয়ে আমাকে, ওদের পাশে একটা মিষ্টির দোকান ছিল, আমি খুব সিঙ্গারা খেতে একসময় খুব ভালোবাসতাম, মানে কিছুদিন আগেও খুব ভালোবাসতাম, এখন খাই না কারণ আমার স্যুট করে না। আমি যদি 500 সিঙ্গারা খাই তাহলে 5 কেজি ওজন গেইন হবে। তো সিঙ্গারা খাবো কিনা, কোল্ড ড্রিঙ্কস খাবো কিনা, মিষ্টি খাবো কিনা, যে কিনা ছোট্টবেলা থেকে সুগারে কোনোদিনও মিষ্টি খেতে পারতো না এবং ভীষণ সংযম ছিল ওর, সে কিন্তু সবাইকে খাওয়াতো। সেই সব পজিশনগুলো প্রত্যেকটা কি হয়, আমাদের স্মৃতি কি প্রত্যেকটা দেওয়ালের কোনায় কোনায় থাকে। আমি প্রত্যেকটা জিনিস আমি পড়তে পারতাম বলে আমার খুব কষ্ট হতো, সেই কারণে বাড়িটা আমার পক্ষে রাখা সম্ভব ছিল না। এবং বাড়িটা একটা কারণেও বিক্রি করার দরকার ছিল, কারণ আমরা বাড়িটা বিক্রি করে যখন থাকতেই পারছি না তখন ওর বদলে একটা অন্য কিছু কিনবো বা কিছু একটা কাজে লাগাবো টাকাটা, একটা ফ্ল্যাট কিনবো সেটাই ভেবেছিলাম। কিন্তু না হলেও রাখতে পারতাম না, সহ্য করতে পারতাম না। তাই তুমিও যত তাড়াতাড়ি তোমার প্রিয়জনকে মুক্তি দিতে পারবে, আর সেও তাড়াতাড়ি মুক্তি পাবে। আর এর পিছনে একটা হিসাবও থাকে, সেটা আমি অনেক নিজেকে সান্ত্বনা দিতেও ভাবি। আমরা বলি মৃত্যুর সময় যে চিন্তাটা করি সেটা নাকি সব থেকে ইম্পর্টেন্ট। মৃত্যুর সময়ও চিন্তা করা যায়, হ্যাঁ, অ্যাক্সিডেন্টাল ডেথে করা যায় না। একটা 27 বছরের ছেলে যখন কার অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, সে চিন্তা করতেই পারছে না, কারণ সে জানেই না সে মরছে, হঠাৎ করে মারা গেল, তার কোনো মৃত্যু চিন্তা। কিন্তু সে অসুখে বয়সে মারা যাচ্ছে, সেই সময় যে চিন্তাটা করে
সেই লাস্ট কদিন বা সেই সময়ে চিন্তা করে সেইটা সে পরের জন্মে অ্যাচিভ করে। যদি কেউ মনে করে সাপোজ যে না জীবনটা খুব কষ্টে গেল, পরের জন্মে এই রকম ভাবে কাটাবো না, ভালো আজকে যদি আমার অবস্থাটা ভালো হতো তাহলে আমার চিকিৎসাটা পেতাম, তাহলে বলা হয়, এটাও আমি তোমাদের বলছি, এটা আমার কোনো মানে ধারণা নয়, এটা একদম জানা, পড়াশোনা করা, পরবর্তীকালে নাকি তাদের জন্ম খুব ভালো জায়গায় হয়। কেউ যদি মনে করে এত টাকা এত বৈভবে কোনো লাভ হলো না, কি হলো, কি শান্তি পেলাম, তাহলে তাদের কিন্তু সাধারণ ফ্যামিলিতে জন্মায়। মৃত্যুর সময় মানুষ যেটাকে চায়, যেটা কামনা করে, সেটাই নাকি তার পরবর্তীকালে সে সেটাকে অ্যাচিভ করে, সে সেটাকে তার ফেলে আসা কাজের জন্য সে পায়। আর যাকে খুব ভালোবাসে, সে তার পোষ্যই হোক বা সে তার বাবা মাই হোক, তার লাইফ পার্টনারই হোক বা তার সন্তানই হোক বা যেই হোক না কেন, এক হতে পারে, সেই একই ভূমিকায় তার পরবর্তীকালে তার জীবনে এলো। কারণ আমি রিবার্থে খুব বিশ্বাস করি বলেই বারবার এই কথাটা বলছি। আমি বিশ্বাস করাটা ম্যাটার করে না এখানে, এখানে এটা হয়, এটা প্রমাণিত। ব্যাখ্যা সবসময় বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না। আর তা নাহলে অন্য কোনো ভূমিকায় সে তোমার থাকে কাছে। যদি সন্দেহ থাকে আমার কোনো লাইভে, কোনো কথায়, কোনো কোয়ারি থাকে, অবশ্যই তোমাদের কমেন্টস সেকশন আমাকে জানিও। প্রত্যেকটা কমেন্টসের উত্তর আমি দেব। যদি তোমাদের আমার কোনো আজকের কোনো টপিক নিয়ে কোনো সন্দেহ থাকে, সেই রিলেটেড ভিডিও আমি তোমাকে সেন্ড করব, দরকার হলে হানা টেলসেই পোস্ট করব। আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, এটা যে আমার কোনো রকমের কল্পনা শক্তি দিয়ে তৈরি না, কোনো অ্যাজাম্পশন না, এটা যে একদম সত্যি, এটা সত্যিকারের একদম প্রমাণিত, এবং বিভিন্ন জায়গা থেকে ওপিনিয়ন, বিভিন্ন জায়গা থেকে প্রমাণিত, বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আমি যে বলছি। তোমাদের যার যেরকম কোয়ারি, আমি যেহেতু লাইভ করছি, দায়িত্ব নিয়ে করছি, তোমরা আমাকে কমেন্টে শুধু একবার বলবে যে এই রিলেটেড কোনো ভিডিও আমাদেরকে দাও, যে তুমি যে কথাটা বললে সেটা হয়, রেডি আছে, পাঠিয়ে দেবো। আর কিরকম ধরনের লাইফ তোমরা চাইছো, সেই রকম ধরনের ঘটনা আমি তৈরি করতে পারবো না, কারণ আমি স্টোরি রাইটার নই, স্টোরি টেলার। যদি আমার কোনো চেনা জানা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা অচেনা মানুষের কাছ থেকেও সেই ধরনের ঘটনা যদি তোমাদের চাওয়ার সঙ্গে মিলে যায়, অবশ্যই বলবো। নিজের অভিজ্ঞতার সঙ্গে মিললে তো বলবোই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অসহায় মানুষ, স্পেশালি অসহায় পশুদের পাশে থেকো। দেখছো তো তেলেঙ্গানায় কিভাবে নির্বিচারে কুকুরের মৃত্যু, কি বলবো, মৃত্যু লীলা চলছে, অথচ তাকেই আমরা বম্ব স্কোয়ারে ব্যবহার করছি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচানোর জন্য, ইন্ডিয়ান আর্মিতে ব্যবহার করছি। এমনকি বহুদিন আগে যদি হিস্ট্রি দেখো, তাহলে লাইকা যে কিনা স্ট্রে ডগ ছিল, তাকে ওয়ান ওয়ে জার্নিতে পাঠানো হয়েছিল। কেন? নির্বাক, মরে যাবে, ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছিল। কিন্তু তাই স্বার্থে আমরাই ব্যবহার করি। আবার স্বার্থ ফুরলে যখন রাস্তার মনে হয় জঞ্জাল একটা, আমাদের রাস্তার শ্রীবৃদ্ধি হচ্ছে না, সৌন্দর্য হচ্ছে না, শহরের সৌন্দর্যের ওই রাস্তার কুকুরগুলো কোথাও একটা গিয়ে একটা কলঙ্ক, একটা নোংরা আবর্জনা, তখন আমরা কিরকম নির্বিচারে আমরা মানুষেরাই বোধহয় পারি ইঞ্জেকশন দিয়ে, বিষ দিয়ে নির্বিচারে হত্যা করতে। তাই পারলে সেই সব সাইটে গিয়ে একটা করে ভোট দিও। যদিও আমাদের ভোটের ততটা কাজ দেবে জানি না, তবে প্রতিবাদটা সবসময় করা দরকার। অন্তত নিজের কাছে, নিজের বিবেকের কাছে পরিষ্কার হওয়া যায় যে একটা কুকুরের জীবনের দাম তো অনেক, একটা জীবন দিতে পারছি না, নিয়ে নিচ্ছি। নির্বিচারে হত্যাটা, এত হত্যার, এবং আরো অনেক মারবে, ওদের অনেক প্ল্যানিংয়ে আছে।
আমরা কিছুই করতে পারবো না। তবে বিন্দু বিন্দুতে সিন্ধু, একটা একটা ভোটেরও, একটা একটা প্রতিবাদেরও দাম নেই, সেটাই বিশ্বাস করি না, এবং প্রতিবাদটা হওয়া দরকার। এই আশাটুকু রেখে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে ঠিক এই টাইমে আমি তোমাদের প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি আবার ঠিক চলে আসবো হানাটেলসে, আবার অন্য কোনো অভিজ্ঞতা বা অন্য নিজের বা অন্য কারোর অভিজ্ঞতা বা অন্য কোনো অভিজ্ঞতা তোমাদের যারা আমাকে শেয়ার করবে এর মধ্যে, সেটাকে আর একটু বিস্তারিতভাবে বেশ এই ব্যাখ্যা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সুন্দর সন্ধে কাটাতে। শুভরাত্রি।